থার্ড ইয়ারের ছাত্ররা নিশ্চয়ই ভালো আছো, সেই প্রত্যাশা রেখে শুরু করছি। আমরা কঙ্কাবতী কাব্য পাঠ করছি, বুদ্ধদেব বসুর। কঙ্কাবতী কাব্য সম্পর্কে আজকে আমাদের শেষ ক্লাস। মোটামুটি 5টি 6টি ক্লাস আমরা চেষ্টা করেছি কঙ্কাবতী কাব্য যেমন বুদ্ধদেব বসুর যে মানসিকতা, কঙ্কাবতী কাব্যর প্রেক্ষিতে বুদ্ধদেব বসুর যে কবি সত্তা, কবি ভাবনা, সেগুলোকে যে আমরা কিছু কিছু বলার চেষ্টা করেছি। তো আমরা গত ক্লাসে কিছু কবিতা, কিছু অংশ পাঠ করেছিলাম কঙ্কাবতী কাব্যের। সেখানেও বুদ্ধদেব বসু সম্পর্কে কিছু কথা আমরা বলেছিলাম। তারা এই আধুনিক যুগের কবিদের অ্যান্টি রোমান্টিক সত্তার যে বৈশিষ্ট্যটি, তো আবার কখনো কখনো লক্ষ্য করা যায় এই অ্যান্টি রোমান্টিক যে আবার কখনো কখনো রোমান্টিসিজমের দিকে ধাবিত হয়ে গেছে। এবং গত ক্লাসে যে আমরা সুখান্বেষী কবিতাটা পড়ছিলাম কঙ্কাবতী কাব্যের 4র্থ কবিতা, যেখানে কবি এই মন দেয়া নেয়ার যে প্রণয়ীর যে মন দেয়া নেয়া, যেটিকে আমরা বলি প্রেম, সেই প্রেমকে তিনি বললেন যে হৃদয়ের ব্যবসা, যে হৃদয়ের ব্যবসাকে তিনি আজ ঘৃণা করেন। হৃদয়ের ব্যবসায় আজ মোর ধরে গেছে ঘৃণা। আবার আমরা যখন লক্ষ্য করি যে কবি অন্য কোনো মেয়ের প্রতি লিখছেন, কোনো মেয়ের প্রতি, সেই কবিতায় কিন্তু যে আমরা দেখি যে আবার রোমান্টিক সত্তা কবির জাগ্রত হতে শুরু করেছে। মূলত কঙ্কাবতী কাব্য কিন্তু প্রেমের কবিতা, অনুরাগের কবিতা, এবং কখনো কখনো বিরহের কবিতাও আছে। কোনো মেয়ের প্রতি সেখানে যে আবার তার প্রেমিকা, যে সেই প্রেমিকার কাছে তিনি অনেকটা না হলেও কিছুটা হলেও একটু আত্মসমর্পণ বাচক যে মানসিকতা, সেই মানসিকতা যে আমরা খুঁজে পাই। সেখানে তিনি বলছেন, একটু সময় হবে, পাশে গিয়ে বসিব তোমার। পূর্ববর্তী কবিতা সুখান্বেষী যেখানে তিনি বলেছিলেন যে হৃদয়ের ব্যবসায় মোর ধরে গেছে ঘৃণা, তিনি আজকে বলছেন যে একটু সময় হবে, পাশে গিয়ে বসিব তোমার। কবি আবার তার প্রণয়ীর পাশে গিয়ে একটু বসতে চাচ্ছেন, মিনতি করছেন, বসার অনুমতি প্রার্থনা করছেন, তোমার কি একটু সময় হবে? মোদের বাড়িতে বড় লোকজন, বিষম বিভ্রাট, মায়ের মেজাজ চড়া, শিশুগুলো করেছে চিৎকার, টবেতে ফুলের চারা, তোমাদের বাড়ির সিঁড়িতে নতুন সবুজ পাতা নড়িতেছে ঈষৎ হাওয়ায়। সিঁড়ির সম্মুখে বাস্তব যে দৃশ্য, সেই দৃশ্যগুলো কেমন যেন একটি রোমান্টিক পরিবেশকে জাগ্রত করতে চাইছে। যে আমাদের বাড়িতে আজকে বিভিন্ন রকমের ঝামেলা, মায়ের মেজাজ চড়া, শিশুগুলো করেছে চিৎকার, অর্থাৎ ঝামেলাপূর্ণ। তোমাদের বাড়ির যে সিঁড়ি, সেই সিঁড়ির আশপাশে নতুন সবুজ পাতা নড়িতেছে ঈষৎ হাওয়ায়, অর্থাৎ প্রেমজ দৃশ্যকে জাগ্রত করার জন্য প্রকৃতির যে পরিবেশ, সেই মনোরম পরিবেশ কবি তৈরি করেছেন। শেষ দিকে একটু বসিব শুধু, থাক তুমি নাই বা উঠলে, ছোট টুলে বসে থাকো বেশ আছি, এখানে চৌকাঠে ভিজে চুলগুলো দেহে, সারা দেহ করিব শীতল, ছোট পা দুখানি রেখে ক্ষত মন লইব সরায়ে, লোকজন জড়ো হোক প্রাণপণে চেঁচাক শিশুরা, মায়ের মেজাজ হোক আকাশের রোদের মতন, আমার কি এসে যায়, তুমি বসে আছো মোর কাছে। অর্থাৎ অ্যান্টি রোমান্টিক কবি যাবার রোমান্টিকতায় নিজেকে সমর্পণ করছেন, তারা এই আধুনিক কবিরা যে রবীন্দ্রনাথের রোমান্টিক সত্তার বিপরীতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের রোমান্টিক সত্তাকে আক্রমণ করে, কখনো কখনো তারা নিজেদেরকে খুব অ্যান্টি রোমান্টিক হিসাবে ঘোষণা করলেন। আবার যেখানে খেয়াল করে দেখো, মার মেজাজ যতই চড়া হোক,
বাড়ির শিশুগুলো যতই চিৎকার করুক যে আমার কি এসে যায় তাতে, কারণ তুমি আমার পাশে বসে আছো। তাহলে কি এই অ্যান্টি রোমান্টিক কবি যে আবার রোমান্টিক সত্তায় নিজেকে নিমজ্জিত করে দিচ্ছেন না? অবশ্যই দিচ্ছেন। যাকে তার পরের কবিতা অন্য কোনো মেয়ের প্রতি। গাহিতে জানি না গান, কবিতা লিখিতে পারি শুধু। জানো না কো কবিতা লেখা? গাহিতে পারো না তুমি গান, কবির ভাষায় যাকে গান বলে। আমি তাহা জানি, লোকের ভাষায় যাকে গান বলে, তুমি জানো তাহা। আজ মন ভালো নেই, কাগজ কলম নিয়ে বসে লিখিতে আলস্য বড়। রাশিকৃত কবিতার বই সম্মুখে রয়েছে জড়ো, কবু এঠা কখনো বা ওঠা। যাকে একটি মুহূর্ত শুধু, তোমার কি এসে যায় কিছু? অথবা ঘুমাও কত অকারণে ঘুরে আসো পাড়া। অঞ্জলি উচ্ছ্বলি তব ঝরিতেছে রাত্রি আর দিন, সোনার সূর্যের দিন অন্ধকারে উজ্জ্বল রজনী। যাকে দীর্ঘ কবিতা যা আমরা পড়ছি না। তারপরের যে কবিতা, সেই কবিতাটি হচ্ছে চুল। এই চুল বুদ্ধদেব বসুর অনেক কবিতায় কিন্তু এই নায়িকাদের চুলের উপস্থিতি লক্ষ্য করা যায়, যে আমরা যে আধুনিক যুগের কবিদের মাঝে, অন্যান্য কবিদের মাঝেও লক্ষ্য করি। এবং নজরুলের বিখ্যাত গান শুনেছ বোধহয়, আলগা করো গো খোপার বাঁধন দিল হয়ে মেরা ফাঁসকাই, যে তোমার খোপার যে বাঁধন, সেই বাঁধন খুলে দাও, কারণ তোমার খোপার বাঁধনে যে আমার মন, আমার দিল ফাঁসি পড়ে গেছে। কিংবা জগজিৎ সিংয়ের যে একটি বিখ্যাত গান আছে, যে তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না। এতে বুদ্ধদেব বসুর বিভিন্ন কবিতায় কিন্তু চুল সম্পর্কিত বর্ণনা যে আমরা পাই, যেখানে তিনি লিখেছেন যে খুলে দাও চুল, এদিন উজ্জ্বল বড়, এ আলোকে পারি না সহিতে, চাহিতে চাহে না চোখ, পড়ে যায় মোদিত পল্লব, এই উগ্র তিক্ত আলো দীর্ণ করে নয়নের পাতা, অজস্র পোকার মতো আলোকের কণিকা শিহ। আমরা তারপরে খেয়াল করো যে তোমার সে কালো চুল, এলোমেলো অগোছালো চুল, ঘুমের মতন ঠান্ডা এক মুঠো জমানো আধার, তোমার সে চুলগুলো ঢেলে দাও মোর মুখে চোখে, জরানো সুতার স্তূপ দেব মুখে অজস্র ছড়ায়, শুকনো চুলের স্বাদ মোর উষ্ণ বিশুষ্ক ধরে, দন্তাগ্রে কেশের গুচ্ছ, কাঠি তাকে তৃণের মতন, উরজ পুষ্পের মতো চুল ছানি দুই হাত দিয়ে। আমরা প্রসঙ্গত জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায় কিন্তু ছিল যে চুল তার কবেকার অন্ধকার বিধিসার নেশা। কিন্তু বুদ্ধদেব বসু যেখানে চুলের বর্ণনা দিচ্ছেন, একটি ঘন আসক্তির প্রকাশ ঘটে গেছে। আমরা আর বেশি কবিতা পড়ার সুযোগ পাবো না। যার একটি কবিতা যে আমরা শুধু দু একটি লাইন একটু পড়ছি, যে কবিতাটির নাম হচ্ছে সেরেনাদ। সেরেনাদ হচ্ছে মধ্যযুগীয় ইটালিতে একটি প্রবণতা ছিল, যে নায়িকার অর্থাৎ প্রেমিকার জানলার নিচে এসে প্রেমিক নায়িকাকে খুশি করার জন্য, অর্থাৎ নায়িকার মনোরঞ্জন করার জন্য কিংবা নায়িকার মন পাবার জন্য তারা গান গাইতো। যন্ত্র সহযোগে যে গানগুলো গাইতো, অর্থাৎ মেয়ের জানলা দিয়ে মেয়েকে খুশি করার জন্য যে গানগুলো গাইতো, সেই গানগুলোকে বলা হতো সেরেনাদ। তো বুদ্ধদেব বসু সেই সেরেনাদ গাইছে কার জন্য? তার কঙ্কাবতীর জন্য। তার যে প্রেমিকা, সেই প্রেমিকার জন্য তিনি গান গাইছেন। কি? মাঝরাতে আজ বাতাস জেগেছে শুনতে পাও কঙ্কাবতী, এলো এলো মেলো বেকুল বাউল উতল বাও কঙ্কাবতী, আধার দরুণী যামিনী নিঝুম আকাশ কালো, তিমির ভেঙেছে রাঙা ভাঙা চাঁদ তামার আলো, কঙ্কা শুনো মেঘের কালোয় রঙিন সঙিন ঝলমল। যাকে দীর্ঘ কবিতা, সেই দীর্ঘ কবিতা তোমরা পড়ে নিও। আমি যেটি বলতে চাচ্ছি, যে তারা যতই নিজেদেরকে রোমান্টিকতার বিপরীত স্রোতের কবি দাবি করুন না কেন, কিন্তু যে আমরা যখন দেখছি তারা সেরেনাদ গাইছেন,
সেই মধ্যযুগীয় রীতিতে নায়িকার জানলার পাশে দাঁড়িয়ে নায়িকার মনোরঞ্জন করার জন্য, নায়িকার মন পাবার জন্য যে উদগ্র বাসনা প্রকাশ করছেন, তারপরে কি তাদেরকে আর অ্যান্টি রোমান্টিক বলার যুক্তি থাকে? একেবারেই থাকে না। তো আমরা প্রথমেই বলে নিয়েছি যে বুদ্ধদেব বসু হচ্ছেন প্রেমের কবি, বিরহের কবি, মিলনের কবি। কিন্তু বিরহ সত্তার চেয়ে এই অনুরাগ কিংবা মিলন, সেই দৃশ্যগুলোই কিন্তু খুব বেশি লক্ষ্য করা যায় বুদ্ধদেব বসুর কবিতায়। তা সেরেনাদি বলো আর কঙ্কাবতী কবিতার কথাই বলো, তো সেইখানে যন্ত্রর সাথে তাল মিলিয়ে, যন্ত্রের সাহায্য নিয়ে বুদ্ধদেব বসু তার এই মধ্যযুগের জিটালীয় স্টাইলে তিনি তার সেরেনাদ কবিতা লিখছেন। বেহায়া বেহালা কি কথা বলে শুনতে পাও, কঙ্কাবতী ধুধু সাদা পথ তোমার আশায় হলো উধাও, কঙ্কাবতী ধুধু সাদা পথ সুদূর বিদেশে শেষের মোড়ে, সেখানে তোমাকে কেউ চেনে না গো, চেনে না মোড়ে, কঙ্কা চলো সেখানে তারারা সারা রাত ভরে আকাশ ভরে, সারা রাত ভরে হাহাকার করে বাউল বাউ কঙ্কা গো। এই যে আকুতি, কঙ্কার প্রতি এই যে আকুতি কিংবা মিনতি, যে মিনতি হচ্ছে প্রেমের যে পরিপূর্ণ সত্তা, পরিপূর্ণ রূপ। তো আমরা যেই কাব্যের যে নাম কবিতা কঙ্কাবতী, সেই কঙ্কাবতীর কিছু কিছু অংশ একটু পড়ার চেষ্টা করব। কঙ্কাবতীর যে নামটি, সেই নামটি নিয়ে যে আমরা পূর্বে বলেছি একটি ধোঁয়াশাচ্ছন্ন নাম। তোমরা যেহেতু সাহিত্যের ছাত্র, তোমরা জানো যে গীতিকবিতা কাকে বলে। গীতিকবিতা হচ্ছে যে কবির ব্যক্তিগত হৃদয়ের যে ভাবানুভূতি, সেই ভাবানুভূতিটা যখন শৈল্পিক ভাষায় প্রকাশ পায়, পাঠক কখনো বুঝতে পারে কিংবা পারে না। পাঠক তার এই কবির ভাবনাটাকে কখনো নিজের মনে করছে, আবার কখনো স্পষ্ট একটি ধারণা নিতে পারছে, কখনো বা সেই ধারণাটা একটি ধূম্রজালে আবদ্ধ থেকে যাচ্ছে। এই যে বোঝা না বোঝার একটি দোলা, সেই দোলাটা কিন্তু পাঠকের মনে দিয়েই যাচ্ছে। একবার সে মনে করছে যে আমি যেটা বুঝেছি সেটাই সত্য, যে আবার মনে করছে যে কবি যেটা যে লিখলেন, কবি কি এই বিষয় ভেবেই লিখেছিলেন আমি যেটা ভাবছি। এই যে বোঝা না বোঝার একটি দোলাচল, সেই দোলাচলটা কিন্তু গীতিকবিতার একটি বড় বৈশিষ্ট্য। কঙ্কাবতী নামটার মধ্য দিয়েও কিন্তু কবি এইরকম একটি ধোঁয়াশাচ্ছন্ন ধূম্রজাল তৈরি করে রেখেছে। কঙ্কাবতী নামটা শোনার সাথে সাথে মনে হয় যেন কোথায় শুনেছি সেই নাম, প্রাচীনকালের কোনো পৌরাণিক আখ্যানে কিংবা কোনো লোকজ উপাদানে। বাঙালির যে লোকজ উপাদান, খুব সমৃদ্ধ লোকজ উপাদান, লোকজ কাহিনী কিংবা লোক পরম্পরায় কি সেই নাম আমরা শুনেছি? কোথায় শুনেছি? যেন শুনেছি। এই যে গীতিকবিতায় শোনা, কান খাড়া করে শোনা, এই যে বৈশিষ্ট্যগুলো অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন বৈশিষ্ট্য। এই একটি ধোঁয়াশাচ্ছন্ন বৈশিষ্ট্য কিন্তু কঙ্কাবতী যে কাব্যটার নামকরণ করলেন, অর্থাৎ কবিতার প্রেমিকার যে নামকরণ করলেন কঙ্কাবতী, সেই কঙ্কাবতী নামটির মধ্য দিয়ে যে একটি ধূম্রজাল কবি হয়তোবা ইচ্ছাকৃতভাবেই তৈরি করে রেখেছেন, এবং এই নামের মধ্য দিয়ে কিন্তু গীতিকবিতার একটি সুর প্রকাশিত হয়ে যাচ্ছে। তো যাকে সেই কঙ্কাবতী কবিতা যে আমরা কিছু পাঠ করছি। তোমার নামের শব্দ আমার কানে প্রাণে গানের মতো, যে তোমার নামের শব্দ আমার কানে আর প্রাণে গানের মতো। তোমার যে নামটি, সেই নামের যে শব্দটা কঙ্কাবতী, আমার মন প্রাণ সারাক্ষণ গানের মতো বাজে। মর্মের মাঝে মর্মরি বাজে কঙ্কা কঙ্কা কঙ্কাবতী। কঙ্কাবতী গো দূর সিন্ধুর তরঙ্গ রোল অমাবস্যায় অনবরত, অন্ধকারের অন্তর ভরা ছন্দ শিহর স্পন্দমান। সুপ্তির পরে স্বপ্নের ঘুরে ফেটে বেজে ওঠে গানের মতো, অন্ধকারের অন্তর থেকে তরঙ্গ রোল ইতস্তত কেঁপে ফুটে ওঠে।
ফেটে বেজে যায় ঢেউয়ের মুখের ফেনার মতো। কঙ্কাবতী গো। তো যাকে যে আমরা শেষ দিকে চলে যাই। দিনের কাজের হাজার আওয়াজ, হাজার হাওয়ায় জোয়ার বহে, হাওয়ার রথের চাকায় চাকায় ভেঙে গুরু হয়ে আকাশ রোটে। কি কলরব! আমি সে দিনের শব্দের নিচে, আমি সে কাজের শব্দের পিছে শুনি, আমার বুকের হৃদয়ের রোল, রক্তের তোরে কানে আর প্রাণে শুনি কঙ্কাবতী। অর্থাৎ আমার হৃদয়ে, আমার দেহের প্রত্যেকটি তরঙ্গে আমি তোমাকে দেখি কিংবা তোমার নাম শুনতে পাচ্ছি। হৃদ শব্দের তালে তালে রেখে ঢিপ 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 গান গেয়ে যায় কঙ্কা কঙ্কা কঙ্কাবতী। তার যে হৃদয়ের স্পন্দন হচ্ছে, যে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে হার্টে, সেই শব্দটিও যেন গান গেয়ে যাচ্ছে কঙ্কাবতী। রাতের ঘুমের নীরব সময় মুখর তোমার নামের গানে, প্রতি মুহূর্ত ফুটে ঝরে যায়, ফেটে মরে যায় ফুলের মতো, ফুটে ঝরে যায় তোমার নামে। রাতের ঘুমের প্রতি মুহূর্ত সুখে ফুটে ওঠে তোমার নামে, প্রতি মুহূর্ত তোমার নামের শব্দে ফুটে, কাজের জোয়ারে ঘুমের সময়ে তোমার নামের। অর্থাৎ কবির প্রত্যেকটি মুহূর্ত, কাজের সময় হোক, অকাজের সময় হোক, চেতন জগতে হোক, অবচেতন জগৎ, ঘুমের সময় হোক, বাস্তব জগৎ, সব সময়ই তার হৃদয়ে যে নামটি বেজে ওঠে, সেই নামটি হলো কঙ্কাবতী। আমরা যে একেবারেই শেষ দিকে চলে যাই। চাঁদের মুখের কথা জেগে ওঠে কঙ্কাবতী, যে আমার মনের কথা বেজে ওঠে কঙ্কাবতী, তোমার নামের শব্দ শুনিছে কঙ্কাবতী কঙ্কাবতী। তাহলে এই যে কঙ্কাবতীর প্রতি যে আত্মসমর্পণ, এই আত্মসমর্পণটা কিন্তু মূলত একজন রোমান্টিক কবিরই বৈশিষ্ট্য। তো আমরা জীবনানন্দ দাশে, তার বর্ণতা সেনে কিংবা তার আকাশলীনায়, জীবনানন্দ দাশ কিন্তু তার বর্ণতা সেন কাব্যে মোটামুটি কয়েকজন যে নারী চরিত্র, সেই নারী চরিত্রের নাম জীবনানন্দ দাশে তোমরা লক্ষ্য করবে। সেই নামগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তার যে প্রেম সম্পর্কিত যে মানসিকতার একটি চিত্র প্রকাশিত হয়ে যায়। এবং জীবনানন্দ দাশের অন্যান্য যে কাব্যগুলো রয়েছে, বনলতা সেন ছাড়া অন্যান্য কাব্যগুলোর মাঝে কিন্তু আরজি জাতীয় প্রেমের রোমান্টিক চিত্র ততটা খুঁজে পাওয়া যায় না। আমরা পরের যে কাব্যটি পাঠ করলাম সুধীন দত্তের অর্কেস্ট্রা, সেখানেও খেয়াল করে দেখো তার যে অর্কেস্ট্রা কাব্যগ্রন্থেও কিন্তু যতই তারা রোমান্টিক হবেন না বলে নিজেকে দাবি করেছিলেন, কিন্তু তারপরও অর্কেস্ট্রা কাব্যের গভীর রোমান্টিকতার চিত্রই কিন্তু আমরা লক্ষ্য করেছি। ঠিক তেমনি করেই এই বুদ্ধদেব বসুর যে কঙ্কাবতী কাব্য, বুদ্ধদেব বসুর যে জীবনী, শিক্ষা জীবন, কর্মজীবন, তার সম্পর্কে যে আমরা কিছু কিছু আলোচনা করেছি, তোমাদের মনে আছে বোধহয়। ইংরেজি সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের বিখ্যাত ছাত্র বুদ্ধদেব বসু। বিখ্যাত এই জন্য যে তিনি যখন পড়ালেখা করতেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন ধরো 1925 থেকে 1929-30 পর্যন্ত, এবং সেই সময়ে তিনি যে রেকর্ড পরিমাণ নম্বর পেয়েছিলেন, সেই নম্বর কিন্তু 2009-10 পর্যন্ত কেউ ভাঙতে পারে। এবং পরে যখন ঢাকা ইউনিভার্সিটি এই সিজিপিএ করলো, তখন হয়তো বা সেই নম্বর কেউ ভাঙতে পেরেছে কিনা তাও জানি না। তো এই যে রেকর্ড, এই অত্যন্ত মেধাবী ছাত্র, ইংরেজি সাহিত্যের অত্যন্ত মেধাবী ছাত্র, এবং তিনি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যে ইউরোপ যে আমেরিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষকতা করেছেন, কলকাতায় শিক্ষকতা করেছেন। তো এই ইংরেজি সাহিত্যের উচ্চশিক্ষিত ছাত্র এবং শিক্ষক জীবনানন্দ দাশও কিন্তু ইংরেজি সাহিত্যের ছাত্র এবং শিক্ষক। তারা
এই ৩০-৭০ যুগের কবি হিসাবে যারা পরিচিত, সেই সময়কার প্রেক্ষিতেই কিন্তু তারাই কাব্য লিখছেন। যে সময়টা ৩০-৭০ যুগ, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে বিশ্বের যে পরিবর্তিত চিত্র, সে বিশ্বের পরিবর্তিত কিংবা বিক্ষুব্ধ কিংবা ধ্বংসাত্মক যে চিত্র তারা দেখেছেন, তার প্রেক্ষিতে তাদের মানসিকতার যে পরিবর্তন। আর যার একটি কারণ হচ্ছে যে বিভিন্ন যন্ত্রের আবিষ্কারের প্রেক্ষিতে মানুষের চিন্তা চেতনা কিন্তু স্বভাবতই পাল্টে যায়। যেমন কার্ল মার্কস তার নন্দন তত্ত্বে বলেছিলেন যে তার নন্দন তত্ত্ব সম্পর্কিত ইয়েতে, যে খ্রিস্টপূর্ব যুগে যখন হোমারের ইলিয়াড ওডিসি হোমার লিখেছিলেন, সেখানে তিনি অ্যাকিলিস চরিত্র তৈরি করেছিলেন, যে যুদ্ধ করত কি রথে চড়ে, তীর ধনুক দিয়ে কিংবা বর্ষা দিয়ে। তোমরা যদি মহাভারতের যুদ্ধের বর্ণনা পাও, সেখানে লক্ষ্য করে দেখবা যে মহাভারতের যুদ্ধগুলো রথীরা রথে আরোহণ করে, ঘোড়সওয়াররা ঘোড়ায় আরোহণ করে, তলোয়ার দিয়ে কিংবা তীর ধনুক দিয়ে তারা যুদ্ধ করছে। কিন্তু এই বর্তমান যুগের প্রেক্ষিতে যখন আধুনিক মারণাস্ত্রগুলোর আবিষ্কার হয়েছে, দেখুন কি আর সেই হোমারের অ্যাকিলিসের মতো কিংবা রাম রাবণের যুদ্ধের মতো তীর ধনুক দিয়ে যুদ্ধের কোনো চিত্র কোনো কবি তৈরি করবেন না। তো যেই কথাটি বললাম, যেই জন্য যে সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু কবিদের মানসিকতা, অর্থাৎ কবি কারা? যারা বাস্তবে আছেন, যারা বাস্তবকে পর্যবেক্ষণ করছেন, সেই বাস্তবকেই তারা প্রতিফলিত করছেন তাদের কাব্যে। মধ্যযুগের রাধা যেমন অপেক্ষা করতো যে আমরা এই কঙ্কাবতী কাব্যের প্রথম যে কবিতাটি পড়ছিলাম, যে কাল সে আসিবে, কাল, যেমন রাধা নিশ্চয়ই যখন মধ্যযুগের বর্ষার রজনীতে কৃষ্ণের জন্য যে অপেক্ষা করত, সেখানে নিশ্চয়ই বৃষ্টির ঝমঝম শব্দ হতো। আর এই আধুনিক নায়িকা, তার যে পরিবেশ, বাইরে ঘোড়ার ঘরঘর শব্দ, যন্ত্রের শব্দ, হকারের চিৎকার, ভিক্ষুকের ডাক, ভিক্ষুক ভিক্ষা চাইছে সেই শব্দ, এই যে যন্ত্রের ঘরঘর, এই বিভিন্ন শহর কেন্দ্রিক সভ্যতার যে শব্দগুলো যে আমরা প্রতিনিয়ত আশেপাশে শুনতে পাই, সেই শব্দগুলোই কিন্তু এই নায়িকার পরিবেশ কিংবা প্রতিবেশকে তৈরি করেছে। ফলে মধ্যযুগের রাধার যে চিত্র, সেই পরিবেশ আর প্রতিবেশ কিন্তু যে আমরা এই আধুনিক বুদ্ধদেব বসুর কাব্য কঙ্কাবতীতে পাবো না। অর্থাৎ সময়ের, আমি যা বলতে চাইছি, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের মানসিকতা যেমন পাল্টায়, তেমনি দৃশ্যপটও কিন্তু পাল্টে যায়। তো কঙ্কাবতী কাব্য কবি বুদ্ধদেব বসুর যেই রকমের এই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু এই কঙ্কাবতীর তৈরি হয়েছে। এই 1000 বছরের বাংলা সাহিত্যের যে পরিবর্তন, এই 1000 বছরের যে প্রেমজ, মানুষের যে প্রেমজ সত্তা, সেই প্রেমজ সত্তা কিন্তু চিরকালীন। যখন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল, সেই সময় থেকেই যে নরের প্রতি নারীর আকর্ষণ কিংবা নারীর প্রতি নরের আকর্ষণ, সে কিন্তু সর্বসময়ের জন্যই। তো এই যে মনস্তাত্ত্বিক বাসনা, কামনা, যা থেকে প্রেম নামক যে বস্তুটির জন্ম নিল, এই বস্তুটি কিন্তু এই প্রাচীনকাল থেকে পরিবর্তিত হতে হতে এই কঙ্কাবতীতে এসে উত্তীর্ণ হয়েছে। চর্যাপদের, যে আমি গত ক্লাসে বলছিলাম, চর্যাপদের সবরী বালিকা, কিংবা যে সবরী বালিকা জবিসারে যাচ্ছে রাতের বেলা যখন শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছে। মধ্যযুগের রাধাও কিন্তু জবিসারে যাচ্ছে। এই আধুনিক কালের বুদ্ধদেব বসুর কঙ্কাবতীও কিন্তু জবিসারে যাচ্ছে। হয়তো প্রত্যক্ষ সেই রকম চিত্র নয়, সে কারোর জন্য অপেক্ষা করছে।
যে চিঠি লিখে জানিয়েছে কাল সে আসবে, তার জন্য যে অপেক্ষা করতে করতেই তার সারা দিন কেটে গেল। এবং পরের তৃতীয় যে কবিতাটা, সেখানেও যে আমরা লক্ষ্য করছি যে সাজের বেলা সে আসবে, সে সাজের বেলা আসার আগেই নায়িকা নিজেকে মোহনীয় সজ্জায় সজ্জিত করার চেষ্টা করছে মুখোশের সামনে দাঁড়িয়ে, কিন্তু মধ্যরাত হয়ে গেল, তার কাঙ্ক্ষিত সেই নায়ক আর আসলো না। এই যে সন্দেহ কিংবা এই যে না আসা, নায়কের না আসা কেন, যেটি কিন্তু যুগের পরিবর্তনের ফসল। আধুনিক যুগের মানুষের মানসিকতা বিধ্বস্ত, জঞ্জা বিক্ষুব্ধ এই মানুষগুলো। তো সুতরাং যে হয়তো বলেছিল সন্ধ্যায় আসবে, সে আসতে পারে নাই। এই যে আসতে পারে নাই, সেটিই কিন্তু স্বাভাবিক আধুনিক যুগের জন্য, বর্তমান যুগের জন্য। তুমি যদি নগর কেন্দ্রিক জীবনের কথা চিন্তা করো, তাহলে কথা দিয়ে কথা রাখা যায় না, সেটিই কিন্তু স্বাভাবিক হয়ে পড়েছে। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনের যে চিত্র আমরা কঙ্কাবতী কাব্যে লক্ষ্য করি। আর যদি অন্য দিক থেকে বলা যায়, এই প্রেমজ সত্তার যে প্রাচীনকালীন সৌন্দর্য, মধ্যযুগীয় সাহিত্যের সৌন্দর্য, আধুনিক কালে যখন গীতিকবিতার উদ্ভব হলো বিহারীলাল চক্রবর্তীর হাতে, রবীন্দ্রনাথের হাতে এসে যার পরিপূর্ণ বিকাশ হলো বাংলা গীতিকবিতার, এই যে পর্যায়ক্রমিক বিকাশ, প্রেমজ সত্তার যে পর্যায়ক্রমিক যে সৌন্দর্যের চিত্রগুলো, এই সৌন্দর্যের চিত্রগুলো থেকে তাবৎ সৌন্দর্যকে তিলে তিলে সংগ্রহ করে, যেমন এই আধুনিক বাংলা কাব্য পরিচয় যে বইটি তোমাদেরকে পড়তে বলেছিলাম দীপ্তি ত্রিপাঠীর, সেখানে তিনি বলেছেন এই তাবৎ বিভিন্ন যুগের তাবৎ সৌন্দর্য, কখনো বিদেশ থেকে, কখনো দেশ থেকে, কখনো প্রাচীন থেকে, কখনো বর্তমান থেকে, এই তাবৎ সৌন্দর্যকে সংগ্রহ করেই কিন্তু এই বুদ্ধদেব বসু তার কঙ্কাবতীর যে তিলোত্তমা কঙ্কাবতী, এই তিলোত্তমা কঙ্কাবতীকে তৈরি করেছেন বুদ্ধদেব বসু। আমরা এই ত্রিসত্তর যুগের কবিদের সম্পর্কে অনেক কথা বলেছি। যে কোর্সটি আমরা পড়াচ্ছি আধুনিক বাংলা কবিতা, যে কোর্সে আমাদের 4 জন কবি পাঠ্য আছেন, মোটামুটি 3 জন কবির সম্পর্কিত কথা যে আমরা শেষ করেছি। বিষ্ণুদেব বাকি আছেন, বিষ্ণুদেব সম্পর্কে আমরা কিছু কথা বলেছি যে একদম এই কোর্সটা যখন শুরু করছিলাম, এই আধুনিক যুগের কবিদের বৈশিষ্ট্য, সেখানে বিষ্ণুদেব প্রসঙ্গও ছিল। তাহলে যে আজকে যে আমরা বলতে পারছি যে 3 জন কবি সম্পর্কিত, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত এবং বুদ্ধদেব বসু, এই 3 জন কবি সম্পর্কিত যে আলোচনা যে আজকে আমরা শেষ করছি, এবং সামনে আর যে ক্লাসগুলো যে আমরা নিব, সেই ক্লাসগুলো বিষ্ণুদেব সম্পর্কিত। বিষ্ণুদের যে কাব্যটি পাঠ্য, সেই কাব্যটি চোরাবালি কাব্যটা পাঠ করবা। আর অবশ্যই তোমরা বিষ্ণুদেব সম্পর্কিত যে ধারণাগুলো, সেই ধারণাগুলো একটু নেওয়ার চেষ্টা করবো। আমরা যখন, তোমরা সম্মান 3য় শ্রেণীতে পড়ছো, যেই পর্যায়ে যে আমরা যখন কোনো একজন কবিকে পড়াই, কোনো একজন কবির কোনো একটি কাব্যকে পড়াই, আমরা কিন্তু কখনোই শুধু সেই কাব্যটার মাঝে সীমাবদ্ধ থাকতে পারি না। আমাদের তার এই কবির আরও অন্যান্য যে রচনাগুলো, সেই রচনাগুলো সম্পর্কে যে একটু খোঁজখবর করতে হয়। তোমরা, আশা করছি তোমরা সেই কাজটি করবা, এবং না করলে যে আমাদের কথা বলতে খুব সমস্যা হয়। আজকের ক্লাস বুদ্ধদেব বসু সম্পর্কিত যে আমার মোটামুটি 5-6টি ক্লাস হয়ে গেছে তার কঙ্কাবতী কাব্য সম্পর্কে, যে আজকে যে আমরা যেখানে সমাপ্তি টানার চেষ্টা করছি, সমাপ্তি টানছি। তোমাদের জন্য প্রত্যাশা রইল তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সামনে দেখা হবে।